বেশ। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন কি বলেছে দেখো। কোশ্চেন নাম্বার ওয়ান কি বলেছে, যে অঙ্কগুলো করেছি সেই কোশ্চেনই দেওয়া আছে। ইফ এইচ 95% অফ বি, পারা যাবে কিনা শুধু বলবে। 95%। হ্যাঁ বলো। বইয়ে। কিসের গো? টাইম অ্যান্ড ওয়ার্ক। হ্যাঁ, ঠিক আছে, পরে চলে আসছি টাইম অ্যান্ড ওয়ার্কে। এখানে 25টা অঙ্ক আছে, করি। ইফ এইচ, স্ক্রিন দেখা যাচ্ছে। ও স্ক্রিন শেয়ারই করে, স্ক্রিন শেয়ার করে দিই, জাস্ট মিনিট। এতদিন পর্যন্ত আমরা যা পড়লাম, যেই চ্যাপ্টার গুলো করেছি, যেই জিনিসগুলো শিখেছি, সেগুলো দিয়ে অঙ্ক করা যাচ্ছে কিনা সেটা আমরা দেখব। তাহলে এই যে 95% অফ বি, তাহলে এ বাই ফি আমরা একবারে মুখে মুখে করতে পারবো। 95% মানে কি হয়? 95/100। 5 দিয়ে কাটলে 19 হবে, 5 দিয়ে কাটলে কত হয়ে গেল? 20। তাহলে 19/20। আমাকে বলেছে যে দেন হোয়াট পার্সেন্ট অফ এ, মানে এ এর চেয়েছে, তো এ নিচে থাকবে। দেন হোয়াট পার্সেন্ট অফ এ ইজ বি, হোয়াট পার্সেন্ট, আচ্ছা এর কি বলেছে, দেন হোয়াট পার্সেন্ট অফ এ ইজ বি, তাহলে এর কত পার্সেন্ট হচ্ছে গিয়ে তোমার বি। কিভাবে করবে বলো? এরকম ভাবে যদি বুঝি, হোয়াট পার্সেন্ট অফ এ ইজ বি, 19-এর কত পার্সেন্ট করলে আমি বি পাবো? তাহলে 19-এর কত পার্সেন্ট করলে, তাহলে ধরে নিলাম যে এক্স পার্সেন্ট করছি, এক্স পার্সেন্ট করলে আমি কত পাবো? 20। তাহলে 19 ইন্টু এক্স বাই 100 দিস ইকুয়ালস টু 20। আমি দুই ভাবে দেখিয়ে দিচ্ছি না। তাহলে কত হয়ে গেল? 20/19 ইন্টু 100। এই জিনিসটা তুমি একবারও লিখতে পারবে, এই জিনিসটা একবারও লেখা যাবে। কিভাবে? যে দেন হোয়াট পার্সেন্ট অফ এ, তাহলে এ এর কত পার্সেন্ট বি, তাহলে এ কে কি করতে হবে? বি এ পরিণত করতে হবে। এ এর কত পার্সেন্ট বি, তার মানে 100 দিয়ে গুণ করবে। আর না হলে যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে এরকম ভাবে ধরবো, যে হচ্ছে 19 এর এক্স পার্সেন্ট হচ্ছে গিয়ে 20। 19-এর এক্স পার্সেন্ট করলে আমি 20 পাচ্ছি। তাহলে এখানে এক্স এর ভ্যালু কত হবে? কোনো গুণ করলে 20 ইন্টু 100 ডিভাইডেড বাই 90। ক্যালকুলেশন করবো, ক্যালকুলেশন করে যেটা অ্যান্সার আসবে সেটাই অ্যান্সার আমাদের করতে হবে। তাহলে কত হয়ে গেল এখানে? 2000/19 যদি ভাগ করা যায় 2000-কে, আচ্ছা এখানে ভাগটা করে নিই। 19 দিয়ে 19 একে কত? 19। 10 থেকে 9 বাদ দিলে 1। এই যে ডবল শূন্য বসাচ্ছি, তার জন্য একটা শূন্য আসবে। এরপরে দেখো কতবার যাচ্ছে, কতবার যাবে বাবা? 4 বার। 4 19 76, 5বার যাচ্ছে। 5 1995, তাহলে অ্যান্সার কোনটা হবে? এটা, ডি এরটা, তাই না? হোয়াট পার্সেন্ট অফ এ ইজ বি, তাহলে এর কত পার্সেন্ট বি হয়ে যাবে? বোঝা গেল? হ্যাঁ, আচ্ছা, তোমাদের পার্টনারশিপ করিয়েছি, পার্টনারশিপ, মনে হচ্ছে তোমাদের পার্টনারশিপ। আচ্ছা ঠিক আছে, কয়েকটা অঙ্ক করি, তারপরে দাঁড়াও তোমাদের সিলেবাসে একটু ডিটেলসে আলোচনা করবো। কোশ্চেন 52। আচ্ছা কি বলেছে? দ্য মার্ক প্রাইস অফ এ মাস্টার্ড অয়েল ইজ 25% মোর দ্যান ইটস কস্ট প্রাইস। At what percentage less than the market price should it be sold to have no profit or no loss? তাহলে কি বলেছে? একবারই করতে পারবো, মানে যেরকম ভাবে করবে। কি বলা আছে? দুটো জিনিস বলা আছে, একটা হচ্ছে মার্ক প্রাইস, একটা হচ্ছে কস্ট প্রাইস। বলেছে মার্ক প্রাইস অফ এ মাস্টার্ড অয়েল ইজ 25% মোর দেন কস্ট প্রাইস। তার মানে কস্ট 25% মোর দুই ভাবে করতে পারে। কস্ট প্রাইস যদি 100 টাকা হয়, তাহলে মার্ক প্রাইস কত হবে? 125 টাকা। এটা আমি একবারে ফ্র্যাকশনে ভাঙতে গেলাম না, ফ্র্যাকশনে ভাঙতে গেলে আমার সময় লাগবে, দরকার নেই। তাহলে আমাকে বলেছে
at what percentage less than the market price should it be sold? তার মানে মার্কেট প্রাইস থেকে কত কম ডিসকাউন্টে সেল করা, মানে কত কম ডিসকাউন্টে সেল করা গেলে কোনো প্রফিট অথবা লস হবে না। তাহলে নিশ্চয়ই তোমাকে 100 টাকায় বিক্রি করতে হবে, এটাই সেলিং প্রাইস হতে হবে, তাহলে কোনো প্রফিট এবং কোনো লস হবে না, কারণ কস্ট প্রাইস কত আছে, কস্ট প্রাইস 100 আছে। তাহলে কোনো প্রফিট অথবা কোনো লস যদি না করতে চায়, তাহলে জিনিসটাকে আমাকে 125 টাকার জায়গায় 100 টাকায় বিক্রি করতে হবে। তাহলে কত ডিসকাউন্ট দিচ্ছ? 25 টাকা ডিসকাউন্ট দিচ্ছ। 125 এর জিনিস 100 তে বিক্রি করলে 25 টাকা ডিসকাউন্ট। তাহলে 25 বা 125 মানে 1/5, 1/5 মানে কত? 20%। 1/5 মানে 20%। ঠিক আছে? 1/5 মানে 20%। বোঝা গেল? আর ফ্র্যাকশন দিয়ে করলে ফ্র্যাকশন দিয়ে, কোনটাকে ফ্র্যাকশন দিয়ে? আচ্ছা, ফ্র্যাকশন দিয়ে করলে করো 25%। তাহলে সিপিএসপি, সেটাকে 1/4 হ্যাঁ, কস্ট প্রাইস, মার্ক প্রাইস 25% মানে 1/4। কস্ট প্রাইস কত হবে? 4 টাকা। মার্ক প্রাইস কত? 5 টাকা। 5 টাকার জিনিস আমি 4 টাকায় বিক্রি করবো, তাহলে 1 টাকা ডিসকাউন্ট 1/5। 1/5 মানে কত? 20%। এভাবে করতে পারো। 25% হচ্ছে গিয়ে 1/4। 4টা হচ্ছে সিপি। প্রফিট 1 টাকা করা হচ্ছে, বা এখানে কি বলা হয়েছে দেখো, মার্কেট প্রাইস অফ দ্য মাস্টার্ড অয়েল ইজ 25% মোর ইটস কস্ট প্রাইস। তার মানে সিপি সিপি যদি 4 টাকা হয়, তাহলে মার্কেট প্রাইস কত হয়ে যাবে? 5 টাকা। ঠিক আছে, ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন করি। নেক্সট কোশ্চেন আমি একটু ওয়েট করব, দেখি তোমরা কি করতে পারছো। টাইম এন্ড ওয়ার্কের তো অঙ্ক করে নিয়েছো, এবার দেখা যাক যে কোশ্চেন আমরা করতে পারছি কিনা। আমি শুধু একটু লিখবো। ই ক্যান কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইন 25 ডেজ। তাহলে এই 25 দিনে একটা কাজ করতে পারে। while বি ক্যান কমপ্লিট দ্য সেম ওয়ার্ক ইন 30 ডেজ। তাহলে বি কাজটা কতদিনে করতে পারে? 30 ডেজ। দে ওয়ার্ক অন অল্টারনেট বেসিস। ওকে, তাহলে অল্টারনেট বেসিস মানে কি? এ একদিন করছে, বি একদিন করছে। কে স্টার্ট করছে? দে ওয়ার্ক অন অল্টারনেট বেসিস স্টার্টিং উইথ এ। তাহলে এ কাজটা শুরু করছে, অল্টারনেট ডে করছে, একদিন এ করলে তারপরের দিন বি করবে। বোথ এ অ্যান্ড বি ফলো দিস প্যাটার্ন ফর 5 ডেজ। তার মানে এ বি, এ বি, এ, এই প্যাটার্নটা ফলো করছে, কিন্তু এটা কতদিন? 5 দিনের জন্য। বেশ, তাহলে 5 দিনে টোটাল কাজ কত হয়ে যাচ্ছে দেখে নিতে হবে। বোথ এ অ্যান্ড বি ফলো দিস প্যাটার্ন ফর 5 ডেজ and then A leaves the work. In how many days will B complete the remaining work? বেশ, তাহলে বি বাকি কাজটা কতদিনে করবে, এরকম ভাবে যদি এই প্যাটার্নে কাজ করা গেল, সহজ হয়ে গেল। তার মানে এ 3 দিন করছে, দেখে বুঝতে পারছো, এ 3 দিন করছে আর বি 2 দিন করছে। তাহলে 3 দিনে এ কত করছে? 3 দিনে এ করছে কি তোমার, এফিসিয়েন্সি বের করে নাও। এই যে দেখো, এফিসিয়েন্সি এখানে বের করবে, পুরো এফিসিয়েন্সির খেলা। টোটাল ওয়ার্কটা আমাকে দেখতে হবে কত হচ্ছে, আর এফিসিয়েন্সি আমাকে বের করতে হবে। একটা কাজ এই 25 দিনে করছে, আর একটা কাজ বি 30 দিনে করছে। তাহলে টোটাল ওয়ার্কটা আমরা কিভাবে ধরেছি? এলসিএম অফ 25 অফ এন্ড 30। তাহলে কত হবে এলসিএম অফ 25 এন্ড 30? এটা হচ্ছে বড়টা লিখে ফেললাম, এর মধ্যে 5 অলরেডি আছে, তাহলে 5 নিয়ে নাও। তাহলে টোটাল ওয়ার্ক কত হচ্ছে? 150। 5 পয়সা কত? 150। 5 15। তাহলে এ 25 দিনে করছে 150 ইউনিট কাজ, তাহলে একদিনে করবে কত? 6 ইউনিট। এটা হচ্ছে এর এফিসিয়েন্সি। বি 30 দিনে করবে 150 ইউনিট কাজ, তাহলে একদিনে কত করবে? 5 ইউনিট কাজ। এটা হচ্ছে বি এর এফিসিয়েন্সি। তাহলে এ 3 দিনে কত করবে? একদিনে যদি 6 ইউনিট কাজ করে, তাহলে 3 দিনে করবে 318 ইউনিট। বি 2 দিন আছে, 1 আর 2, তাহলে বি 2 দিনে কত কাজ করবে? 2 দিনে হচ্ছে 10 ইউনিট। তাহলে টোটাল কত ইউনিট হয়ে গেল? 28 ইউনিট কাজ হয়ে গেল। ঠিক আছে? তাহলে 28 ইউনিট কাজ যদি হয়ে যায়, এরকম ভাবে 5 দিন কাজ করলে, অল্টারনেট ডে যদি কাজ করে, তাহলে 28 ইউনিট কাজ তো হয়ে গেল। তাহলে রিমেনিং কত কাজ করে থাকছে? 10 থেকে 8 বাই 2, 122 ইউনিট কাজ। এই 122 ইউনিট কাজ শুধুমাত্র কে করছে? বি করবে, কারণ এ তো কাজ ছেড়ে দিল। তাহলে বি কে যদি করানো হয়, তাহলে বি এর এফিসিয়েন্সি কত আছে? 5। বি এর এফিসিয়েন্সি 5। তাহলে 5 দিয়ে 10, 2 2, 5 4 20। এতদিন সময় লাগবে।
24 গুণ 2 এর 5, এটা অ্যান্সার। 24 গুণ 2 এর 5। তাহলে বাকি কাজ করতে b এর যেটা সময় লাগবে সেটা হচ্ছে গিয়ে তোমার 24 গুণ 2 এর 5। বলো বুঝতে পারলে কিনা? হ্যাঁ, বেশ, সব অঙ্ক আছে, পার্সেন্টেজ, প্রফিট লস, টাইম এন্ড ডিস্টেন্স, টাইম এন্ড ওয়ার্ক, রেসিপ্রোকেশন, সব ধরনের অঙ্ক তোমাদের করতে হবে। বলছে as part of his journey a person travel on 20 কিমি at 80 কিমি per hour and next 100 কিমি at 40 কিমি per hour and comes back to the starting point at 75 কিমি per hour. তাহলে আমাকে কি বলেছে, what is the average speed of this person? অ্যাপ্রক্সিমেশন তোমাকে বের করতে হবে। তার মানে ব্যাপারটা কি হলো, 120 কিলোমিটার যাচ্ছে, 120 কিলোমিটার গেল, স্পিড কত? সেক্ষেত্রে স্পিড হচ্ছে 80 কিমি পার আওয়ার, 80 কিমি পার আওয়ার। তারপরে আবার কতটা গেল, নেক্সট 100 কিমি গেল। তাহলে নেক্সট 100 কিমি যেটা যাচ্ছে, নেক্সট যেটা 100 কিমি যাচ্ছে, সে 100 কিমি স্পিড কত নিয়েছো, 40 কিমি পার আওয়ার, 40 কিমি পার আওয়ার। এবার ও কি করলো, এখান থেকে পুরোটা রিটার্ন করলো, এই জায়গায় এলো। মানে পুরো কতটা গেল, 220 কিমি। এবং এই রিটার্ন করে যে 220 এলো, সেটা হচ্ছে ওর স্পিড কত ছিল, সেটা হচ্ছে গিয়ে 75 কিমি পার আওয়ার, 75 কিমি পার আওয়ার। তাহলে আমাকে অ্যাভারেজ স্পিড বের করতে বলো। অ্যাভারেজ স্পিডের সংকেত কি বলেছিলাম, টোটাল ডিস্টেন্স, বাই টাইম। হ্যাঁ টোটাল ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। ডিস্টেন্স ওয়ান লিখলাম, টোটাল টাইম। তাহলে টোটাল ডিস্টেন্স কত হচ্ছে বলো, কত হবে বলো তো টোটাল ডিস্টেন্স? 220 কিলোমিটার গেল, 220 কিলোমিটার, তাহলে টোটাল 440 কিলোমিটার। টাইম, প্রথমে 120 কিলোমিটার গেছে 80 কিমি পার আওয়ার। তাহলে আমি একবার মুখোমুখি ক্যালকুলেশন করব। তো 120 কে 80 দিয়ে ভাগ করছি, তার মানে ভাগ করলে কত হচ্ছে, 40 দিয়ে কাটবে, 40 3 120, 40 2 80 প্লাস, তারপরে 0 0 কেটে গেল, এখানে 5/2 প্রতিকেন্দ্র দূরত্ব বাই সময়। আর তারপরে হচ্ছে 220 কিলোমিটার 75 কিমি পার আওয়ার। তার মানে 220 কে আমি যদি 5 দিয়ে ভাগ করি, তাহলে 5 5 4 20, 5 4 20, 5 4 20 44, 5 15 কত 75। এই হচ্ছে কি আমার ক্যালকুলেশন। ক্যালকুলেশন করতে হবে, করার নেই। এটা একবারে মুখোমুখি হয়ে যাচ্ছে, দেখো 440 যেটা পাচ্ছি আমরা, এখানে যে 440 পাচ্ছি, ডিভাইডেড বাই এখানে 5 আর 3 8, দেখো 5 এর সাথে 3 যোগ হয়ে যাবে 8, 8 কে 2 দিয়ে ভাগ করলে কত হলো 4, প্লাস 44/50। ক্যালকুলেশন দেখে ঘাবড়াবেন, ক্যালকুলেশন একটু করা হোক। 440 ইন্টু 50, 4 15 60, 60 আর 44 যদি গুণ করে নিই, 60 আর 44 হচ্ছে গিয়ে 104, 104। যদি এটা ছোট করা যায় তাহলে কেটে দিব, 4 2 8, 4 6 24, 4 11 কত 44, 110, 2 দিয়ে কাটো 13, 2 দিয়ে কাটলে কত হচ্ছে, 2 দিয়ে 5 দিয়ে 10, 5 দিয়ে 10 55, 55 কে গুণ করে কত আসবে, 5 পনেরো 75, 5 হাত থেকে কত 7, 5 পনেরো 75 আর সাথে কত 82। এবার আমাকে 13 দিয়ে ভাগ করতে হবে। এবার আমি দেখে নিব যে আমার এখানে ভাগ করতে গিয়ে দেখবো যে কোনটা আসছে। 4 তেরং 52, 6 তেরং 78, 7 তেরং 51, তাহলে 6 দিয়ে অ্যান্সার হবে, 6। 6 দিয়ে কি আছে, 6 তেরং 78, 6 6 6 6, হ্যাঁ 6 দিয়ে দুটো অপশন আছে, 6 দিয়ে দুটো অপশন আছে, 6 তেরং 78, 4 45 হলো, 45, তার মানে 3 তেরং 39, তার মানে এটাই হবে অ্যান্সার। 63 দিয়ে যেটা অ্যান্সার হবে সেটা অ্যান্সার, 63.46। বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ, বেশ, পরের কোশ্চেনটা করো, টাইম এন্ড ওয়ার্কের কোশ্চেন। এটা কিন্তু সিজিএল এর শিফট, হ্যাঁ সিজিএল 2023 এর প্রথম শিফটটাই হবে, এটা ফার্স্ট শিফট।
পারবো পরেরটা। বেশ, পারবে তো, করে অ্যান্সার বলো দেখি কত হচ্ছে। করো। ওই হয়েছে। আর অল্প হয়ে গেছে। হুম, কত অ্যান্সার? ঠিক আছে, তাহলে তোমরা পেরে নিবে। চলো আমি তাহলে কোশ্চেন নাম্বার 56 করি। অপশন গুলো দেখো না। হুম, 14×2=5। আচ্ছা, 14×2=5। বেশ, তাহলে এটা অ্যান্সার। কোশ্চেন নাম্বার 56। আচ্ছা, কি বলেছে? ইজ ডিভিজিবল বাই, কোনটা দিয়ে ডিভিজিবল হবে? তাহলে তোমাদের নাম্বার সিস্টেম করানো হয়নি। 26, 6^27, 6^28। আচ্ছা, সব থেকে আমি কোন পাওয়ারটা ম্যাক্সিমাম কমন নিতে পারবো বলো তো? 6^25 কমন নেওয়া যাবে না? হ্যাঁ, তাহলে এটা 1 হবে, এটা 6 হবে, এটা 6 এর পাওয়ার 2 হবে, এটা 6 এর পাওয়ার 3 হবে। বলো, আপত্তি করার কিছু আছে? এটা 1 হলো, 6 হলো, 36 হলো, 216 হলো। এটা যোগ করো, কত হচ্ছে দেখো? 216, 36 হচ্ছে গিয়ে 252, 52 আর 6 হচ্ছে গিয়ে না, 36 আর 16, 36 আর 16 হচ্ছে গিয়ে তোমার 42, 42 আর 6 48, 48 আগে কত? 49, না ভুল করলাম গো? 36 আর 52, 52 6 58, 59, 259। 259। তাহলে কোনটা ডিভিজিবল হবে বলো? 259 দিয়ে হয়ে গেল। চলো এই টেবিলটা দেখো দেখি, টেবিল থেকে কিছু বোঝা যাচ্ছে কিনা। দ্য টেবিল সোর্স, আমি তোমাদের যখন নাম্বার সিস্টেম করাবো, এটা তো সহজ কোশ্চেন দিয়েছে। নাম্বার সিস্টেম করলে তোমরা বুঝতে পারবে যে নাম্বার সিস্টেম অনেক কিছু আছে, অনেক অনেক বড় ক্লাস হয়। আমি 4-5টা ক্লাস নিয়ে যাবো। কি বলেছে? দ্য স্টাডি দ্য গিভেন টেবিল অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন অফ দ্য ফলোইং। আচ্ছা, কোশ্চেনে চেয়েছে এখানে সাবজেক্ট ওয়াইজ নাম্বার দেওয়া আছে হয়তো। দ্য টেবিল শোজ দ্য ক্লাসিফিকেশন অফ 100 স্টুডেন্ট। 100 জন স্টুডেন্টের কথা বলা হয়েছে বেসড অন দ্য মার্কস অবটেন্ড বাই দেম ইন হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি ইন দ্য এক্সামিনেশন। তাহলে 100 জন স্টুডেন্টের আমাকে কি বলে দিয়েছে? নাম্বার বলে দিয়েছে হিস্ট্রি এবং জিওগ্রাফি। বেশ, আচ্ছা, যেখানে মার্কস আউট অফ 50 মানে 50 নম্বরের পরীক্ষা, কোশ্চেনে কি চেয়েছে? Based on the table, what is the number of students scoring less than 20% marks in aggregate? Less than 20% marks in aggregate. আচ্ছা, টোটাল হচ্ছে 100 জন স্টুডেন্ট, এখানেও আছে টোটাল, এখানেও 100 জন আছে। অ্যাগ্রিগেটও টোটাল হচ্ছে কি তোমার, টোটাল 100 জন স্টুডেন্ট। আমরা যদি ওভারঅল বলি, এখানে 100 জন হিস্ট্রি দিয়েছে নাম্বার, 100 জন জিওগ্রাফির নম্বর দিয়েছে, আর অ্যাগ্রিগেট হচ্ছে কি অ্যাভারেজ যদি বলি, তাহলে 100 জনের তোমাকে অ্যাভারেজ নম্বরটা বলেছে, অ্যাভারেজ অ্যাগ্রিগেট যেটা বলেছে। আচ্ছা, এখন হচ্ছে অ্যাভারেজ অ্যাগ্রিগেটের আমাকে একটা টেবিল বলে দিয়েছে। বেশ, তো বলছে এরকম 7 জন স্টুডেন্ট আছে যারা 40-এর অ্যাবভ পেয়েছে, এরকম 27 জন আছে যারা কি হয়েছে তোমার 30-এর অ্যাবভ পেয়েছে, এরকম 73 জন আছে যারা 20-এর অ্যাবভ পেয়েছে, এরকম 87 জন আছে যারা 10-এর অ্যাবভ পেয়েছে। বেশ, এটা আমাকে বলে দিয়েছে।
এবং 0 এবং তার বেশি আছে এরকম 100। তাহলে আমার চেয়েছে কি, আচ্ছা, based on the table what is the number of students scoring less than 20% marks? আচ্ছা, less than 20% marks তার মানে হচ্ছে গিয়ে 100 নম্বরের তো পরীক্ষা, তাহলে less than 20% marks পেয়েছে। না, মার্কস তো তোমার 50 নম্বরের পরীক্ষা। লেস দেন 20% মানে কি হচ্ছে? 50-এ 20%, 50-এ 20% মানে 10। তাই 10-এর 10-এর কম কম। পেয়েছে, 10-এর কম। তাহলে 10-এর কম কতজন হচ্ছে বলো? আচ্ছা, 10-এর কম এবার কি করে হিসাব করবো? লেস দেন 20% মার্কস। আচ্ছা, যদি আমরা বলি তাহলে এখানে যদি এরকম বলি যে 10-এর অ্যাভব, আচ্ছা আমি যদি বলি দেখো 40-এর বেশি পেয়েছে এবং 30-এর কম পেয়েছে, এটা বলতে পারবে? আচ্ছা, 40-এর বেশি কতজন পেয়েছে বলো তো? 7 জন। ঠিক আছে, 40-এর বেশি পেয়েছে 7 জন এবং 30-এর বেশি পেয়েছে কতজন? 27 জন। 40-এর বেশি পেয়েছে তোমার 7 জন এবং 30-এর বেশি পেয়েছে তোমার 27 জন। তাহলে আমি যদি বলি যে 40 থেকে 30-এর মধ্যে কতজন পেয়েছে? 40 থেকে 30-এর মধ্যে কতজন নম্বর পেয়েছে? তাহলে 30-এর বেশি, এখানে 30-এর বেশি জন আছে 27 আর 40-এর বেশি আছে 7। তাহলে আমি কত বাদ, 27 থেকে 7 বাদ দিলে কতজন আসবে? 20 জন আসবে। 27 থেকে 7 বাদ দিলে 20 জন আসবে। দেখো এই জায়গাটা বুঝতে পারলে কিনা, যে আমি যদি বলি যে 40-এর বেশি কতজন আছে, 40-এর বেশি মাত্র 7 জন আছে কিন্তু। 40-এর বেশি মানে 40 থেকে শুরু হলো 40, আর এখানে 30-এর বেশি বলেছে। 30-এর বেশি কতজন? তার মানে সেখানে 27 জন আছে। তাহলে 40 থেকে 30-এর মধ্যে কতজন আছে? তাহলে 27 থেকে 7 বাদ দিয়ে দাও, তাহলে কতজন হচ্ছে গিয়ে? আচ্ছা দাঁড়াও, এখানে হ্যাঁ 27 থেকে 7 দিয়ে দাও, তাহলে কতজন হচ্ছে কি তোমার? হচ্ছে গিয়ে তোমার এখানে 20 জন হচ্ছে। তাহলে একই রকম ভাবে এখানে বলেছে লেস দেন 20% মার্কস, তাহলে টোটাল মার্কস হচ্ছে গিয়ে 50। 50 নেবো, তাহলে সাবজেক্ট বলেছে কারণ একটা জায়গায় একটু দেখে নিয়ে আসি। টোটাল মার্কস 50। আচ্ছা, 50-র মধ্যে সাবজেক্ট ওয়াইজ 40 এবং তার বেশি পেয়েছে 9 জন, জিওগ্রাফিতে পেয়েছে 4 জন, আর এভারেজে যদি 7 জন, এভারেজের দিকে। বেশ, তাহলে আমাকে যদি বলে যে the number of students scoring less than 20% marks, less than 20% marks, বেশ, তাহলে 10-এর কম কতজন পেয়েছে? তাহলে একটা জিনিস বলো তো, যে আমরা যদি বলি যে 10-এর বেশি কতজন পেয়েছে, তাহলে 87 জন। দেখো 10 and above, 10 and above মানে 10-এর বেশি কতজন পেয়েছে? 7 জন। 10-এর বেশি নম্বর পেয়েছে কত? তাহলে 10-এর বেশি নম্বর পেয়েছে এরকম স্টুডেন্টের সংখ্যা হচ্ছে কি তোমার 87 জন। ঠিক আছে, আর যদি বলে জিরো, এর বেশি নম্বর কতজন পেয়েছে, মানে এরকম স্টুডেন্ট যারা 1 2 3 4 এরকম 0 এর বেশি নম্বর পেয়েছে এরকম কতজন আছে? তাহলে হচ্ছে কি তোমার 100 জন। তাহলে আমরা যদি বলি, এখানে বলেছে যে ওই সমস্ত স্টুডেন্টের সংখ্যা কত যারা কি হয়েছে লেস দেন 20% নম্বর পেয়েছে। তাহলে লেস দেন 20% কিছু 10-এর বেশি আর এখানে 0-র বেশি, তাহলে লেস দেন 20% এর মধ্যেই লুকিয়ে আছে। তাহলে 100 থেকে 27 বাদ দিলে কত হবে? 13। বোঝা গেল ব্যাপারটা? 0-র বেশি পেয়েছে কতজন? 0-র বেশি পেয়েছে 100 জন, মানে 1 2 3 4 5 6 এরকম নম্বরকে আমরা ধরবো 0-র বেশি। ঠিক আছে, মানে সমস্ত কিছু ইনক্লুড হয়ে যাচ্ছে। 0-র বেশি মানে সমস্ত কিছু ইনক্লুড হয়ে যাচ্ছে, 100 জন ইনক্লুড হয়ে যাচ্ছে। আর 10-এর বেশি কতজন হচ্ছে? 87 জন ছাত্র পেয়েছে 10-এর বেশি নম্বর। তাহলে আমাকে বলেছে যে স্টুডেন্ট লেস দেন 20% মার্ক মানে 10-এর কম পেয়েছে এরকম কতজন আছে? তাহলে 100 থেকে 87 বাদ দিতে হবে, 13 জন। বুঝতে পারলাম? হ্যাঁ, বরণী বুঝতে পারছো গো? বরণী আসে না চলে গেছে? বরণী রেসপন্স নেই। আচ্ছা, তারপরে কোশ্চেনটা দেখো কি বলেছে। আচ্ছা, এই কোশ্চেন গুলো তোমরা তো সার্কেল টার্কেল করোনি, সার্কেল তো তোমরা করোনি। আচ্ছা, তবুও দেখি। এটা কি একই কেন্দ্র এরকম সার্কেল হবে? আচ্ছা হ্যাঁ, কি বলেছে? হ্যাঁ, একটাই কেন্দ্র, এরকম কনসেন্ট্রিক সাইকেল বলেছে, মানে একটাই কেন্দ্র, টু সার্কেলস। এটা একটা সার্কেল এবং এটা একটা circle, যাদের কেন্দ্র একটাই।
টু কনসেন্ট্রিক সার্কেলস অফ রেডিয়াস কত বলেছে, একটা হচ্ছে 10 সেমি, একটা হচ্ছে 6 সেমি। ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য কর্ড অফ দ্য লার্জার সার্কেল হুইচ টাচেস দ্য স্মলার সার্কেল। লেন্থ অফ দ্য কর্ড বলছে লেন্থ অফ দ্য কর্ড অফ দ্য ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য কর্ড অফ দ্য লার্জার সার্কেল। এটা হচ্ছে লার্জার সার্কেল কর্ড। কর্ড মানে কি, যে কোন একটা সার্কেলের জাস্ট দুটো বিন্দু নিয়ে নাও এবং দুটো বিন্দু যুক্ত করলেই যে রেখাটা পাবে সেটা হচ্ছে সার্কেলের কর্ড, যেটাকে জ্যা বলছি আমরা, বাংলাতে জ্যা বলছি। কিন্তু এখানে এমন একটা কর্ড নেওয়া হয়েছে, এমন একটা জ্যা নেওয়া হয়েছে যেটা ছোট সার্কেলকে একটা পয়েন্টে টাচ করেছে, একটা পয়েন্টে টাচ করেছে। তাহলে আমার চেয়েছে কি, এই কর্ড, এই যে কর্ডটা আছে পিকিউ কর্ড, এই পিকিউ কর্ডের দৈর্ঘ্যটা চেয়েছে। তাহলে একটা জিনিস বলো, এখান থেকে এইটুকু দৈর্ঘ্য কত বলো তো? ছোট সার্কেলের রেডিয়াস তোমাকে বলে দিয়েছে, ছোট সার্কেলের রেডিয়াস কত 6, আর বড় সার্কেলের রেডিয়াস তোমাকে এটা বলে দিয়েছে, এটা হচ্ছে কত 10 সেমি। বড় সার্কেলের রেডিয়াস তোমাকে 10 সেমি কিন্তু বলে দিয়েছে। তাহলে এই যে একটা কনসেপ্ট আছে যে কোন একটা সার্কেলকে যখন কোন একটা বাইরের কোন একটা জ্যা যখন টাচ করে, ধরে নাও এটা হচ্ছে সার্কেল, এবং জাস্ট একটা টাচ করে বেরিয়ে গেল এরকম একটা রেখা, সেই রেখাটা অবশ্যই এই মানে সেই রেখার সাথে যদি আমি সেই রেখা যে বিন্দুতে ছেদ করেছে তার সাথে যদি সেন্টারকে মেলাই, তাহলে সবসময় এটা কি হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে। তাহলে কি বললাম, যে কোন একটা সার্কেল মানে যেটাকে এরকম ভাবে বলে যে স্পর্শ বিন্দু, এটা হচ্ছে স্পর্শ বিন্দু, বাংলাতে বলে স্পর্শ বিন্দু, যে বিন্দুতে স্পর্শ করলো এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ মানে এটা, এটা হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। ঠিক আছে, এই দুটো সমকোণে থাকে, মানে এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত হবে, এটা হচ্ছে স্পর্শ বিন্দু যে বিন্দুতে টাচ করলো, এবং এটা হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে যে বিন্দুতে টাচ করছে এটা হচ্ছে স্পর্শ বিন্দু, আর এটা হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, কারণ কেন্দ্রের সাথে এটা যুক্ত করেছি। তাহলে এটা সবসময় 90 ডিগ্রি অ্যাঙ্গেল হোল্ড করবে, এটা সবসময় 90 ডিগ্রি অ্যাঙ্গেল হোল্ড করবে। তাহলে এবার বলো, যেটা হচ্ছে কি 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রির বিপরীত বাহুটাকে আমরা অতিভুজ বলি। আমরা জানি যে অতিভুজ তার স্কয়ার সমান হচ্ছে লম্ব স্কয়ার, লম্ব মানে 6 তার স্কয়ার। এখান থেকে এটুকু যদি এক্স নিই তাহলে কি হয়ে গেল, এক্স তার স্কয়ার। হ্যাঁ বলো। 16 হবে 2 নাম্বার। 100 মাইনাস 36 মানে হয় 16 হবে, তাহলে 64, হ্যাঁ 16 হবে। 8, তাহলে 2x, এটা কি হয়েছে ডবল হয়ে গেছে, তাহলে 16 হচ্ছে কি অ্যান্সার। 16 হচ্ছে কি অ্যান্সার, কারণ আমরা জানি এটা থিওরি আছে একটা, যে স্পর্শ বিন্দুতে জ্যা কি হয়ে যায়, সমদ্বিখণ্ডিত হয়ে যায়। বা আমরা বলবো যে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ জ্যাকে কি করে, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করে। বা এরকমও বলতে পারো যে কোনো বৃত্তের কেন্দ্র থেকে জ্যার লম্ব দূরত্ব যেটা হয়, বা কেন্দ্র থেকে যদি লম্ব টানি, এই লম্বটা জ্যাকে কি করবে, সমদ্বিখণ্ডিত করবে। এবং সমদ্বিখণ্ডিত করা মানে কি, এটা যদি এক্স হয় তাহলে এটাও কি হবে, এক্স হবে। বেশ, সেটা হয়ে গেল। আচ্ছা, তোমাদের তো ট্রাইগোনোমেট্রি করায়নি, কিন্তু তোমাদের যদি এইচএস এর সায়েন্স থেকে থাকে তাহলে অঙ্ক করতে পারবে, এটা খুব সহজ আছে। আর তোমাদের সায়েন্স ছিল এইচএস এ? হ্যাঁ। আচ্ছা, স্যার হয়তো করিয়েছে কিনা দেখে নাও, আমি যদি বলি এরকম ভাবে সাইন এ প্লাস বি সমান 1, এটা সাইন 90 ডিগ্রির জন্য হয়। সাইন এ প্লাস বি 1 মানে সাইন, এর আগে কি ট্রাইগোনোমেট্রি পড়া হয়েছে তোমাদের? স্যার বলেছিল কিন্তু এক তখনই হবে যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে, তার মানে এ প্লাস বি সমান সাইন এ প্লাস বি এক হয়েছে, তার মানে অবশ্যই একের ভ্যালু কি হতে হবে, এক হতে গেলে এখানে সাইন 90 ডিগ্রি হতে হবে। বোথ সাইডের সাইন আমরা কি করলাম, ভ্যানিশ করতে পারবো, মানে কাটতে পারবো না, কারণ অনেকগুলো মানের জন্য এক হতে পারে। তাহলে সেই জন্য এ প্লাস বি 90 ডিগ্রি। আবার এখানে কি বলেছে, কস এ মাইনাস বি হচ্ছে কি তোমার হাফ, এটা কসের টেবিল তোমাকে মুখস্থ করতে হবে। সাইন যেটা 30 তে দেয়, সাইন 30 হচ্ছে হাফ, সেটা কস 60 তে ভ্যালু পায়। সাইন যেটা 30 তে পাই সেটা কস 60 তে ভ্যালু পায়। তাহলে এ মাইনাস বি কত হয়ে গেল, এটা 60 ডিগ্রি হয়ে গেল। আর এ প্লাস বি কত পেয়ে গেছি, তাহলে আমাকে বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এ, এ প্লাস বি কত পেয়ে গেছি 90।
তাহলে যোগ করে নাও, যোগ করলে কত 2a, 2a সমান হচ্ছে কি 150, a সমান হচ্ছে কি তাহলে 75 ডিগ্রি। তাহলে সাইন এবং কসের তোমাকে ওই টেবিলটা মুখস্থ করতে হবে। চলো, এটা কোশ্চেন যদি না জানা থাকে তাহলে আমাকে ট্রাইগোনোমেট্রি তোমাদের যখন পড়াবো তখন বলে দেবো। কোশ্চেন নাম্বার 60 দেখো কি বলেছে, 60 পারা যাচ্ছে কি? পারবো। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 60 তাহলে আমি স্কিপ করে গেলাম। কোশ্চেন নাম্বার 61 বলো। করা যাবে? করেই বলছি। মিলছে না তো। আচ্ছা, বেশ, দেখো তাহলে 61 7b minus 1 by 4b, 7b minus 1 by 4b this equal to 7। আর তোমাকে দেওয়া আছে হচ্ছে গিয়ে কত, 16b square plus 1 by 7b, sorry, 16b square 1 by 49b তার বেশি। তাহলে এটাকে আমি এরকম ভাবে লিখতে পারবো, লেখা যাবে? এটাকে আমি এরকম ভাবে লিখতে পারবো। তার মানে আমি বুঝতে পারছি যেখানে চালাকি করা হয়েছে। কি করা হয়েছে? এখানে 7 এর জায়গাতে 4 শিফট করা হয়েছে, এখানে 4 এর জায়গায় 7 শিফট করা হয়েছে। তা আমরা উভয় পক্ষে এমন কি দিয়ে গুণ করব যেখানে 4 চলে আসবে না। আমি যদি এরকম করি, আমাকে 4 নিয়ে আসতে হবে এবং এখানে 7 নিয়ে আসতে হবে। আমি 4/7 দিয়ে গুণ করলাম, 4/7 দিয়ে গুণ করলাম, বোথ সাইডে আমি 7 into 4/7। তাহলে 7 এখানে কি হচ্ছে, 7 7 কাটবে, দিয়ে কত হবে, 4b হবে। আর এখানে পরের লাইনে 4 4 কাটবে, দিয়ে কি হবে, 7টা থেকে যাবে, -1/7b হবে। আর এখানে 7 7 কেটে কি হলো, 4 এল। এবার জাস্ট স্কোয়ার করে দাও, এবার বোথ সাইডে স্কোয়ার করে দাও। তাহলে এখানে কত হয়ে গেল, 16b স্কোয়ার minus 2 into 4b into 1/7b plus 1/49b square, this equals to so b কেটে গেল। তাহলে 16b square plus 1/49b square, 16 plus 8 by কত 7, 6 7 42 2 112, 6 7 42 2 এটাকে 7 7 না 112 প্লাস 8 বাই কত 7, 120 বাই কত হচ্ছে 7 হচ্ছে কি 120/7। ভালো করছে। ওই কাটাকাটিটা কিভাবে হইবে ব্র্যাকেটের ভেতরটা? আচ্ছা, এটাকে আমি এটাকে তোমাকে খুলতে হবে। এখানে আমি এখানে 4/7 দিয়ে গুণ করেছি তো, তাহলে এটাকে যদি খুলি তাহলে কি হবে বলো, 4/7 into 7b minus 4/7 into 1/4b, 7 7 কাটলো তাহলে কত হলো, 4b হলো। 4 4 কাটলো তাহলে কি হলো, -1/7b। ঠিক আছে?
আমি এখানে একবারে মুখোমুখি কেটে দিয়েছি। হ্যাঁ, হ্যাঁ। ব্যাস এইরকম ভাবে ওরা চালাকি করে দিয়েছে কোশ্চেন হয়ে গেল। আচ্ছা এগুলো তো তোমরা জিওমেট্রি তো করোনি, জিওমেট্রি করোনি, কারণ এখানে কি হয় যে ওরা সবকিছু মিক্স করে দেয়, সবকিছু মিক্স করে দেয়, যার ফলে হচ্ছে কি সমস্যা। এটাকে আমি বাদ দিয়ে দেবো না বলে দেবো? দুটো ত্রিভুজ আছে, একটা হচ্ছে এবিসি ত্রিভুজ, আর একটা ধরে নাও এক্স ওয়াই জেড। ওরা যেটা দিয়ে দিয়েছে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড। আমাকে বলেছে যে এখানকার সি কোণ আর এখানকার হচ্ছে কি জেড কোণ সেম, এই দুটো কোণ সেম, আর এসি সমান এক্স জেড, এসি সমান হচ্ছে কি এক্স জেড। কংগ্রুয়েন্ট মানে কি? কংগ্রুয়েন্ট মানে হচ্ছে সর্বসম। দুটো ত্রিভুজ সর্বসম হলে সেটাকে আমরা কংগ্রুয়েন্ট বলি। সবকিছু সমান হয়ে গেছে, তাহলে এটা সবকিছু সমান হতে গেলে কি হতে হবে? আর কি কন্ডিশন দিলে এটা কংগ্রুয়েন্ট হয়ে যাবে? আর কি কন্ডিশন দিলে, যেহেতু এটা বাহুর কথা বলেছে, এটা আবার টার্মস। সি এরটা হবে ঠিক এবি সমান এক্স ওয়াই। আচ্ছা কি বললে? এবি সমান এক্স ওয়াই। না আবার কেন হবে না? না না, এটা হবে না, এটা হবে। কেন হবে না আমি বলছি, তার কারণ ধারক বাহুগুলো সেম হতে হবে। এখানে এই কোণটার সাথে এই কোণটা সমান বলেছে, আর আচ্ছা বুঝতে পারছি, তাহলে ওই কোণটার সাথে লাগানো হ্যাঁ এই কোণটার সাথে এই কোণটার সংলগ্ন বাহু এটা, এই কোণটার সংলগ্ন বাহু হচ্ছে এটা। আচ্ছা তাহলে এই কোণটার এটা একটা বাহুর সাথে এই কোণটার সংলগ্ন বাহু এটা, তার মানে বিসি সমান ওয়াই জেড। বিসি সমান ওয়াই জেড কংগ্রুয়েন্ট হতে গেলে, সর্বসম হতে গেলে এরকম ভাবে প্রপার্টি করাতে হয়। কেন করতে আমি বলে দিচ্ছি, কারণ কংগ্রুয়েন্ট হতে গেলে না, কংগ্রুয়েন্ট হতে গেলে তোমার বিপরীত বাহুগুলো এবং বিপরীত কোণগুলো সমান হয়। যেই কোণগুলো সমান বলবো, যেই কোণগুলো সমান বলবো তার বিপরীত বাহুগুলো সমান হবে, এবং বিপরীত যে কোণগুলো সমান হবে তার বিপরীত বাহু সমান, এবং যেই বাহুগুলো সমান হবে তার বিপরীত কোণ সমান হবে। তাহলে কংগ্রুয়েন্ট রাখার জন্য এটা মনে রাখবে যে ধারক বাহুগুলো সংলগ্ন, ধারক বাহুগুলি সংলগ্ন যে কোণটা সেই কোণটা সমান হচ্ছে, এবং বাহুগুলো সমান হতে হবে, তাহলেই হবে। আচ্ছা এরপরে কি বলেছে? কোশ্চেন নাম্বার 63। কোশ্চেন নাম্বার 63, কোশ্চেন নাম্বার 63 তে একটা বৃত্ত দিয়ে দিয়েছে এবং বহিস্থ একটা বিন্দু, বহিস্থ বিন্দু থেকে এরকম একটা। আচ্ছা এখানে যেহেতু করে দেওয়া আছে না ছবি, আমি ছবির মধ্যেই দেখিয়ে দিই। তাহলে আমার চেয়েছে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, যেখানে এবি সমান এক্স বলে দিয়েছে। এ বি এখান থেকে এইটুকুর দূরত্ব আমাকে কিন্তু এক্স বলা আছে। বেশ, তাহলে বৃত্তের নিশ্চয়ই একটা কেন্দ্র থাকবে, তাহলে এইটুকুর দূরত্ব কত হয়ে যাবে? এক্স বাই টু, এবং এইটুকুর দূরত্ব কত হয়ে যাবে? এক্স বাই। আমি এটাকে যুক্ত করে দিলাম, এটাকে যুক্ত করলে এই কোণটা অবশ্যই 90 ডিগ্রি হতে হবে, কারণ আমরা একটু আগে বললাম যে স্পর্শ বিন্দু, এটা হচ্ছে স্পর্শ করেছে, এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ একে অপরের সাথে কি হয়? 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে, তাহলে এই কোণটা হয়ে গেল তোমার 90 ডিগ্রি। বেশ, এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমরা এরকম বলতে পারবো এখান থেকে যে লম্ব স্কয়ার মানে, সরি, আর লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান হচ্ছে অতিভুজ তার স্কয়ার। তাহলে এখানে অতিভুজ কোণটা, যে কোণটা 90 ডিগ্রি তার বিপরীত ভাগ অতিভুজ বলবো। তাহলে বিপরীত ভাগ কোণটা হচ্ছে, বিপরীত ভাগ হচ্ছে 6 প্লাস এক্স বাই টু, 6 প্লাস এক্স বাই টু, এটা হচ্ছে অতিভুজ তার স্কয়ার। মানে এখান থেকে এই পুরোটা, যে কোণটা 90 ডিগ্রি তার বিপরীত ভাগ। লম্ব, লম্ব হচ্ছে এটা, এটা হচ্ছে লম্ব, এবং এটার বাহু কত? এটার দৈর্ঘ্য কত হবে? কারণ ব্যাসার্ধ ওখান থেকে এইটুকু যদি এক্স বাই টু হয়, তাহলে এটাও এক্স বাই টু হবে, তাহলে এটা হয়ে গেল এক্স বাই, সমান হচ্ছে 8 তার স্কয়ার। এবার এটা ক্যালকুলেশন করো, 36 প্লাস কত হচ্ছে
2ab তার মানে 6x হবে 2 into 6 into x by 2 মানে 6x 2 কেটে গেল প্লাস x স্কয়ার বাই 4 প্লাস x স্কয়ার বাই 4 this equals to ওখানে মাইনাস বলা যাবে কোথায় গো হ্যাঁ এখানে আমি ভুল করেছি মনে হচ্ছে এক মিনিট দাঁড়াও ab ab সমান হচ্ছে গিয়ে 6 ab সমান হচ্ছে গিয়ে 6 ab সমান হচ্ছে x pa সমান হচ্ছে 6 এক মিনিট দাঁড়াও কিছু ভুল করলাম x কি বলেছে ab সমান হচ্ছে x তাহলে এখান থেকে এইটুকু যদি x হয় এখান থেকে এইটুকু যদি x হয় তাহলে এটা অবশ্যই কি হচ্ছে x বাই 2 এটা হচ্ছে x বাই 2 বৃত্তের ব্যাসার্ধ তাহলে এটা হচ্ছে x বাই 2 আর এখানে আমাকে pa সমান 6 বলেছে তাহলে এখান থেকে এইটুকু দৈর্ঘ্য হচ্ছে 6 আর এখান থেকে এইটুকু দৈর্ঘ্য হচ্ছে x বাই 2 অতিভুজ হচ্ছে 6 প্লাস x বাই 2 তার স্কয়ার লম্ব x বাই 2 তার স্কয়ার এটা 8 তার স্কয়ার 36 2ab 6x প্লাস x স্কয়ার বাই 4 প্লাস x স্কয়ার বাই 4 আচ্ছা এখানে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার আচ্ছা এখানে একটা ভুল করেছি এখানে একটা জিনিস ভুল করেছি এটা তো অতিভুজ তার স্কয়ার হয়ে গেল 6 প্লাস x বাই 2 মানে ওটা অতিভুজ তার স্কয়ার অতিভুজ তার স্কয়ার মানে হচ্ছে লম্ব স্কয়ার আর ভূমি স্কয়ার এটা হচ্ছে কি লম্ব যে কোনো একটাকে লম্ব করো তার মানে x বাই 2 তার স্কয়ার এটা হচ্ছে লম্ব এটাকে লম্ব বললাম এটাকে ভূমি বলবো হ্যাঁ আর ভূমি হচ্ছে 8 তার স্কয়ার সেখানে ভুল করেছি হ্যাঁ কত আসবে তাহলে 14/3 14 বাই 3 x স্কয়ার বাই 4 প্লাস 64 এই দুটো কেটে গেল মানে 6x সমান হচ্ছে গিয়ে কত 28 x সমান হচ্ছে 14/3 ব্যাস হয়ে গেল পরের কোশ্চেন দেখো কি বলেছে এই শপকিপার অফার দ্য ফলোইং টু ডিসকাউন্টস স্কিমস বলো এটাই তোমরা ভালো বলতে পারবে দুটো জায়গা লেখা আছে এরকম ভাবে দেওয়া আছে তিনটে নিলে তিনটে যদি নাও তিনটি নাও তাহলে 4টা ফ্রি পাবে 4টে ফ্রি আর এক জায়গায় বলা হলো যে যদি 5টি নাও তাহলে 6টি ফ্রি তাহলে কি বলছে হুইচ স্কিম হ্যাজ দ্য ম্যাক্সিমাম ডিসকাউন্ট পার্সেন্টেজ কোনটাতে আমরা ম্যাক্সিমাম ডিসকাউন্ট পাবো তাহলে আমি ধরে নিলাম সেম পাচ্ছে চলো দেখি সেম পাচ্ছে কি কোনটা অপশন হচ্ছে আমি ধরে নিলাম যে প্রত্যেকটা আর্টিকেলের দাম হচ্ছে 10 টাকা করে তার মানে তুমি যখন 30 টাকা ইনভেস্ট করছো তখন তুমি 40 টাকা হিসাবে পাচ্ছ তাই না তার মানে বলো একটা জিনিস এরকম হচ্ছে না যে প্রত্যেকটা আর্টিকেলের দাম যদি আমি 10 টাকা করে ধরি কস্ট প্রাইস আর্টিকেল আর্টিকেল একটা আর্টিকেলের কস্ট প্রাইস হচ্ছে 10 রুপিস পার আর্টিকেল হচ্ছে 10 রুপিস তাহলে অ্যাকচুয়ালি তিনটের সাথে দেখো তিনটে নিচে 4টা ফ্রি পাচ্ছি অ্যাকচুয়াল দাম কত অ্যাকচুয়াল দাম 70 টাকা তাই কিনা বলো তিনটে নিচ্ছ 4টা ফ্রি পাচ্ছ অ্যাকচুয়াল দাম তো 70 টাকা কিন্তু তুমি পে করছো কতটা পে করছো কটা আর্টিকেলের বলো পে করছো 3টে আর্টিকেলের মানে 30 টাকা পে করছো ডিসকাউন্ট কত হলো ডিসকাউন্ট 40 টাকা হলো না বলো বোঝা গেল কিনা আবার একটু বলে দাও কস্ট প্রাইস এক একটা আর্টিকেলের আমি 10 টাকা ধরলাম তাহলে টোটাল আর্টিকেল পাচ্ছি কটা 4 আর 3 7টা পাচ্ছি তিনটে যদি কিনি তাহলে 7টা পাচ্ছি তাহলে 7টা আর্টিকেলের অ্যাকচুয়াল দাম কত 70 টাকা হ্যাঁ আমি 4টে ফ্রিতে পাচ্ছি তাহলে 4টে ফ্রির দাম আমাকে দিতে হচ্ছে না আমাকে তিনটে দাম দিতে হচ্ছে 30 টাকা তাহলে ডিসকাউন্ট কত 40 টাকা
এই ক্ষেত্রে আমি কি হচ্ছে 5টা কিনলে 6টা ফ্রি, তার মানে 11টা আর্টিকেলের দাম কত বলতো 110 টাকা হিসাব মতো। তোমাকে অফারে দিচ্ছে যে 5টা কিনলে 6টা ফ্রি, মানে 5টারই দাম দাও, তাহলে 50 টাকা দাও, তাহলে 60 টাকা ফ্রি। তাহলে এবার কোনটার ক্ষেত্রে কত ডিসকাউন্ট হচ্ছে দেখেন। ডিসকাউন্টের পার্সেন্টেজ 40 টাকা ডিসকাউন্ট পাচ্ছ কত টাকায়, 70 টাকায়। এখানে 60 টাকা ডিসকাউন্ট পাচ্ছে, অ্যাকচুয়াল দাম 110 টাকা। হুম, শূন্য শূন্য কেটে গেল, এখানে শূন্য শূন্য কেটে গেল। বলো, একের সাত, একের সাত মানে 14×2 = 7, একের 11 মানে হচ্ছে গিয়ে 9×1 = 11। কোনটা 6×9 এটা 54, আর এটা 4×4 = 56, কোনটা বেশি? 4×4 = 56। এটা দেখো, এটা যদি করি আমি ক্যালকুলেশন করলে কত, 4×4 = 56, 4×2 = 8, 8/7, মানে 57, 1/7%, 1/7%। এটা যদি করি 6×9 = 54, 6/11%, তাহলে প্রথমটার ডিসকাউন্ট কিন্তু বেশি, প্রথমটার ডিসকাউন্ট কিন্তু বেশি। বুঝতে পারলে? প্রথমটার ডিসকাউন্ট বেশি। ঠিক আছে? দাদা, বলো। ওখানে ওই যে শূন্য শূন্য কাটার পরে 4×14 = 2 + 7। এক মিনিট দাঁড়াও। হ্যাঁ বলো কোনটা গো? শূন্য শূন্য, আচ্ছা এখানে একের সাত মানে তোমরা বেস ফ্র্যাকশন মুখস্থ করেছি। ওটা 1/7 হলো। হ্যাঁ, 4/7, 4×1/7, হ্যাঁ, একের হ্যাঁ, সাত মানে 14×2 = 7, পার্সেন্টেজে নিয়ে চলে এলাম। হ্যাঁ, বুঝতে পেরেছি। 14×2 = 7। আচ্ছা, এরপর এটা দেখো কি বলেছে। আচ্ছা, এখানে এই কোশ্চিনটাই কি বলেছে, ইন অর্ডার টু মেক এ প্রফিট 25%, আমাকে বলেছে যা the following bar chart represents the gross amount in lakhs and total cost in lakhs of a farm. Rupees in crores, total আর gross amount, কোনটা কি বোঝা যাচ্ছে তো? আচ্ছা, কি বলেছে, ইন অর্ডার টু, এটা ইয়ার দেওয়া আছে, ইন অর্ডার টু মেক এ প্রফিট 25%, what should be the gross amount have been in 2019-20 if the total cost remainder, if the total cost remained the same, total cost remained the same. Gross amount in lakhs and total cost in lakhs.
আচ্ছা, টোটাল কস্ট হচ্ছে কি এই টেবিলটা হচ্ছে টোটাল কস্ট, আর এটা হচ্ছে গ্রস অ্যামাউন্ট। টোটাল কস্ট এত করা হচ্ছে, আর গ্রস অ্যামাউন্ট হচ্ছে এত। টোটাল কস্ট 2018-19 হচ্ছে এটা, আর গ্রস অ্যামাউন্ট হচ্ছে এটা। টোটাল কস্ট এত এবং গ্রস অ্যামাউন্ট আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে এত। তাহলে আমাকে বলছে ইন অর্ডার টু মেক এ প্রফিট 25%, আমাকে এবার কি করতে হচ্ছে, 25% প্রফিট করতে হবে। তাহলে গ্রস অ্যামাউন্ট হ্যাভ বিন 2019-20 দ্য টোটাল কস্ট রিমেইন দ্য সেম। তাহলে 2019-20 নিয়ে তোমার টোটাল কস্ট হচ্ছে কি 6500। আমাকে প্রফিট করতে হবে 25%, তাহলে 25% প্রফিট যদি করতে হয় 1/4 মানে 5 বাই কত হচ্ছে 4। টোটাল কস্ট রিমেইন সেম। আচ্ছা দেখো এটা ক্যালকুলেশন করে কি আসে। 4 15 60 4, আচ্ছা 4 1 4 4 6 24, 4 6 24, 4 16 64, 4 2 8, 4 5 20, 5 5 25, 5 2 10, 2 12, 5 16 80, 1 81, তাহলে 8125। তার মানে এটা এরকম বলতে চাইছে যে 3500 টাকা হচ্ছে কি তোমার ইনভেস্টমেন্ট এবং গ্রস অ্যামাউন্ট যেটা হচ্ছে কি 4000 টাকা, মানে প্রফিট এত টাকা দাঁড়াচ্ছে। 4500 টাকা এটা ইনভেস্টমেন্ট, প্রফিট হিসাবে এটা দাঁড়াচ্ছে মানে টোটাল হয়ে 5500 টাকা ইনভেস্টমেন্ট এবং গ্রস অ্যামাউন্ট যেটা দাঁড়াচ্ছে এটা আবার 6500 টাকা ইনভেস্টমেন্ট, 7500 টাকা গিয়ে দাঁড়াচ্ছে। এবার যদি 6500 টাকায় থাকে তাহলে সেক্ষেত্রে 25% যদি তোমাকে প্রফিট করতে হয় তাহলে গ্রস অ্যামাউন্ট কত হবে? তাহলে যেটা হবে সেটা হচ্ছে কি তোমার 8125। জাস্ট 25% মানে 1/4 মানে 4 টাকা যদি কস্ট প্রাইস হয় তাহলে 5 টাকা তোমার মানে সেলিং প্রাইস হবে। তাহলে 65 কত হবে? 6500 টাকা কত হবে? তাহলে 8125। হোয়াট শুড বি দ্য গ্রস অ্যামাউন্ট হ্যাভ বিন? 25% প্রফিট করতে চাইলে গ্রস অ্যামাউন্ট কত হবে? তাহলে সেটা হচ্ছে এটা। ব্যাস, এটা তেমন কোনো কোশ্চেন না, সহজই আছে। কোশ্চেন নাম্বার 66 দেখো কি বলেছে। 66 পারবে করতে? পারবো। 67, যা হয়। 67 পারবে আশা করি। 67ও পারবে। হ্যাঁ। 67ও পারছো। 68 সহজ, শুধুমাত্র মানগুলো মনে রাখতে হয়। সাইন 60 ডিগ্রিতে যেটা ভ্যালু, কস 30 ডিগ্রিতে সেটা ভ্যালু। সাইনের যেটা 60 ডিগ্রিতে √3/2 হয়, কস এটা 30 ডিগ্রিতে ভ্যালু হয়। তার মানে এটা যেটা √3/2 আছে, যেটা √3/2 আছে সেটা হচ্ছে গিয়ে কস কত, 30 ডিগ্রি ভ্যালু। সাইনের 60 ডিগ্রি, কসের 30 ডিগ্রি, মানে ওভারঅল 90 ডিগ্রি আসতে হবে। সাইনের 30 ডিগ্রি, কসের 60 ডিগ্রি ভ্যালু সেম। সাইনের 45 ডিগ্রি, কসের 45 ডিগ্রি সেম। সাইনের 90 ডিগ্রি, কসের 0 ডিগ্রি, মানে যোগ করে 90 আসতে হবে। ঠিক আছে, এরকম ভাবে মনে রাখার একটা ট্রিক্স তৈরি করা হয়। তাহলে থিটা এলিমেন্ট করলে কত পাবো? 30 ডিগ্রি। এবার টেবিল মুখস্থ রাখতে হবে। tan 30 ডিগ্রি মান হচ্ছে গিয়ে কত? 1/√3, মানে 1/√3 মানে 1/√3 তার স্কয়ার। cos 30 ডিগ্রি মানে কত? sin 60 ডিগ্রি। cos 30 মানে sin 60 মানে √3/2 তার 1/3, আর এটা 3/4। তার মানে 1/4 হচ্ছে কি answer। শুধু সাইন আর কসের টেবিল মুখস্থ রাখবে, আমি দরকার হলে টেবিলটা তোমাদের পাঠিয়ে দেবো। কোশ্চিন নাম্বার 69। 69 এ কোনো কিছু করারই নেই। 69 এ শুধুমাত্র ভ্যালু বসাবে, তাহলে হলো -4 আর -1, এই দুটো বসে যেটা মান আসবে সেটাই। ঠিক আছে, -4 এবং -1 বসিয়ে যেটা অ্যান্সার আসবে সেটাই তোমরা করতে পারবে, সেটা করলে হয়ে যাবে। বাট ডিজিটাল সাম দিয়ে করবে, কিন্তু মাইনাস দিয়ে আসবে সমস্ত জিনিস, ডিজিটাল সাম দিয়ে করতে পারবে। কোশ্চিন নাম্বার 70 পারবে? শুধু মান বসিয়ে দিলে হয়ে যাবে। কোশ্চিন নাম্বার 70 পারবে, প্রফেশনাল অঙ্ক আছে। পরের কোশ্চিনে দেখো কি বলেছে। দ্য ভলিউম অফ এ স্পেয়ার অফ রেডিয়াস 4.2 সেমি। এবার এটা ক্যালকুলেশন করতে হবে, কিছু করার নেই। আমাকে বলেছে ভলিউম অফ এ স্পেয়ার অফ রেডিয়াস 4.2 সেমি।
একটা গোলকের আয়তন তোমরা করেছো, গোলকের আয়তন কত হয়? 4/3 পাই আর কি হয়? পাই মানে কত? 22/7। আর মানে কত? আর মানে হচ্ছে 4.2 ইন্টু 4.2 ইন্টু 4. তাহলে আমরা যদি গুণ করি 3 7 21, 21 দিয়ে কত? 42। বেশ, 3 7 21, 21 দিয়ে 42। এবার আমরা ডিজিটাল সাম ইউজ করে নিব। দেখবো কোনটা ডিজিটাল সামের সাথে সেম হচ্ছে। এখানে কত হচ্ছে? 4। দেখো আমি যদি করি এখানে 4, 2 দিয়ে কত? 4। ঠিক আছে, এখানে 2, 4 8 দিয়ে 6, 4 8 দিয়ে 6, 4 4 16 মানে 7, 6 দিয়ে 12, 12 মানে কত? 3, 6, 3 6 18, 3 6 18 মানে 9, 3 6 18 মানে কত? 9, 9 এর সাথে কোনো কিছু গুণ করে মানে আলটিমেট ডিজিটাল সাম 9 আসবে। এবার দেখে নেবো যে কোনটা ডিজিটাল সাম 9 আসছে। শেষ দিক থেকে শুরু করছি। 4 6 10, 1 4 5, 5 3 8, একে কত? ডিরেক্ট অ্যান্সার। অন্য কিছু যদি মিলে যায় তাহলে কোনো কিছু করার নেই, অন্য কিছু মিলে গেলে তোমাকে আবার কি করতে হবে? সবগুলোই গুণ করে অ্যান্সার করতে হবে। এখানে আর কোনো কিছু মিলছে? 9 বাদ, 7 8 2 9 বাদ, 8 8 2 10, 10 মানে 1, 1 আর 4 কত? 5। মিলছে না? 7 8 2 কত? 9, 5 2 7, 7 3 10, 10 11, 11 মানে 2, 7 2 9, 8 2 10 মানে 1, 1 3 4 4 8। তাহলে অ্যান্সার কি হবে? ডি এরটাই হবে। কারণ ডি এরটা ডিজিটাল সিমের সাথে কোশ্চিন আর ডিজিটাল সিম সেম আসছে। বোঝা গেল? হুম। বেশ, হয়ে গেল। পরের কোশ্চিন পারবে কি তুমি করতে? দেখো তো। আমাদের সিম্পলিফিকেশন কোশ্চিন, সিম্পলিফিকেশন বলছি, আমরা সিম্পলিফিকেশন করেছি কিন্তু এই ধরনের কোশ্চিন এখনো করিনি আমরা। অ্যালজেব্রায় যখন বীজগণিত করবো তখন এই কোশ্চিন গুলো তোমাদের দেখিয়ে দেবো। একটা সূত্র আছে, সূত্র অ্যালজেব্রা দেখিয়ে তো, যদি থাকে তাহলে করে দিবো অ্যালজেব্রা, পরের দিন থেকে অ্যালজেব্রা করে। একটা সূত্র আছে a প্লাস বি প্লাস সি তার স্কোয়ারের সূত্র। এই মনে হয় ব্যাস। আচ্ছা, a প্লাস বি প্লাস সি তার স্কোয়ার, এরকম একটা সূত্র আছে। a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তা আমি এরকম সুবিধার জন্য এরকম ভাবে লিখি, সামেশন এ তার স্কোয়ার, যাতে বেশি লিখতে না হয়। সামেশন কি হয়ে গেল? a স্কোয়ার প্লাস সামেশন, সামেশন মানে এটা যোগ, সামেশন 2ab। এবার মান বসিয়ে দাও। সামেশন, দেখো এটা সামেশন দিয়ে ব্র্যাকেট দিয়েছি, মানে a প্লাস বি প্লাস সি মানে কত? 16, a প্লাস বি প্লাস সি মানে 16, 16 তার স্কোয়ার করে দিলাম। সামেশন a স্কোয়ার মানে a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, দেখো একটা টার্ম দেখলেই বুঝতে পারবে, a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার কত আছে? 90 আছে। ab এর মান চেয়েছে 2 সামেশন ab, মানে ab বি সি 256 মাইনাস 90 2 সামেশন ab। তাহলে সামেশন ab মানে কত হয়ে গেল? 206, 15 থেকে 9 বাদ দিলে কত? 6, 166/2, 8 2 16, 83 অ্যান্সার। 82 হচ্ছে কিন্তু আমাদের অ্যান্সার। বোঝা গেল? হ্যাঁ। পরের কোশ্চেনটা তো ট্রাইগোনোমেট্রিক কোশ্চেন। তোমরা যেহেতু সূত্র জানো সেই জন্য আমি অঙ্কগুলো করে দিচ্ছি। এখানে কি করব? আমি যতক্ষণ অ্যাঙ্গেল বের করতে পারবো ট্রাইগোনোমেট্রিতে অঙ্ক করতে পারবো। কোনো গুণ করে দিলাম 3 sin থিটা মাইনাস cos থিটা, দিস ইকুয়ালস টু cos থিটা প্লাস sin থিটা। সাইন গুলোকে একদিকে করো, সাইন গুলোকে একদিকে করলে এই সাইনটা এদিকে আসবে, তাহলে মাইনাস হয়ে আসবে, তার মানে কত হয়ে যাবে? 2 sin থিটা। 3 sin থিটা মাইনাস sin থিটা, cos থিটা ওই পাশে গেল, তাহলে cos থিটা প্লাস আরেকটা cos থিটা এলো, 2 sin থিটা। 2 sin থিটা সমান হচ্ছে 2 cos থিটা। 2 2 কেটে গেল, 2 2 কাটলে কি আসবে? sin থিটা বাই cos থিটা সমান হচ্ছে 1। এটা হচ্ছে sin থিটা বাই cos থিটা মানে কি? tan থিটা। tan থিটা মানে 1 মানে কত? tan 45 ডিগ্রি। তার মানে থিটার মান কত? 45 ডিগ্রি। থিটার মান যদি 45, এখানেই হয়ে গেল। এই যে দেখো tan থিটা সমান, tan থিটা সমান কত? 45 ডিগ্রি মান কি হয়? tan 45 ডিগ্রির মান এবং cot 45 ডিগ্রির মান সেম। tan 45 ডিগ্রির মান হচ্ছে 1 এবং cot 45 ডিগ্রির মানও হচ্ছে গিয়ে সেম 1। তাহলে অ্যান্সার কত হবে?
অ্যান্সার 100। চলো কোশ্চেন নাম্বার 74 দেখো কি বলেছে। একটা বৃত্তাকার ট্র্যাক আছে, টনি এবং মণি। টনি এবং মণি কি করছে, এই বৃত্তাকার ট্র্যাক, যেটা ট্র্যাকের দৈর্ঘ্য হচ্ছে কি 200 মিটার, ওরা জার্নি শুরু করছে এবং টনির স্পিড হচ্ছে 18 কিমি পার আওয়ার আর মনির স্পিড হচ্ছে কি তোমার 24 কিমি পার আওয়ার। তাহলে এই 200 মিটার ট্র্যাক বলছে সেম ডিরেকশন, একই দিকে যাচ্ছে। তাহলে আফটার হাউ মাচ টাইম ফ্রম দ্য স্টার্ট উইল দে মিট এগেন, এই স্টার্টিং পয়েন্ট একই সাথে যদি জার্নি শুরু করে তাহলে স্টার্ট পয়েন্টে আবার কখন মিট করবে। তাহলে স্টার্টিং পয়েন্টে মিট করার জন্য আগে তোমাকে রিলেটিভ স্পিড বের করতে হবে। রিলেটিভ স্পিড মানে কি হচ্ছে, একই দিকে যেহেতু যাচ্ছে তাহলে কত, 24 মাইনাস 18 মানে কত হচ্ছে কি 6। তাহলে একজন আর একজনকে ঘুরে দেখো, একজন কি বলেছে, আফটার হাউ মাচ টাইম ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট উইল দে মিট এগেন অ্যাট দ্য স্টার্টিং পয়েন্ট। আচ্ছা, আফটার হাউ মাচ টাইম ফ্রম দ্য স্টার্ট উইল দে মিট এগেন অ্যাট দ্য স্টার্টিং পয়েন্ট। তাহলে স্টার্ট করার পরে আবার কত সময় পরে ওই স্টার্টিং পয়েন্টে মিলবে। তাহলে যে কেউ যখন একবার ধরো নাও কেউ 1 পাক ঘুরলো বা 2 পাক ঘুরলো কোন এক সময়, সেই একই সময় কেউ 3 পাক ঘুরলো, তাহলে 3 পাক ঘুরলে কি হয়ে যাবে, স্টার্টিং পয়েন্টে মিট করে যাবে। তাহলে আমরা কি জানি, ডিস্টেন্স সমান হচ্ছে রিলেটিভ স্পিড ইনটু টাইম। রিলেটিভ স্পিড ইনটু হচ্ছে টাইম। টাইমটা আমাকে বের করতে হবে। তাহলে একজন আর একজনকে যখন একই পয়েন্টে মিট করছে তার মানে কি হচ্ছে, ও ওর থেকে একটা পার্ট বেশি ঘুরে নিচ্ছে। আর একটা পার্ট বেশি ঘোরা মানে কি হচ্ছে, 200 মিটার জার্নি কভার করানো। রিলেটিভ স্পিড কত, রিলেটিভ স্পিড হচ্ছে গিয়ে তোমার 6 কিমি পার আওয়ার। 6 মানে আমি যদি মিটার পার সেকেন্ডে করি 5/18 মিটার পার সেকেন্ড, এগুলো ইন্টু টাইমের টি। 6 দিয়ে 6 3 18, 5 দিয়ে 5 40 200, টাইম হচ্ছে কি তোমার 3 4 12 120 সেকেন্ড, মানে 2 মিনিট। 120 সেকেন্ড মানে 2 মিনিট। বোঝা গেল? হ্যাঁ। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, যে what will be the remainder when 265 is divided, 265 to the power 4081 plus 9 divided by 266, এগুলো পড়াবো তোমাদের রিমাইন্ডার। 265 to the power কত 4081, তো সহজ কোশ্চেন দিয়েছে, ভাগ করছো 266 দিয়ে। আমি কোন একটা সংখ্যাকে রিমাইন্ডার যখন আমি ভাগ করবো, ধরে নাও আমি 5 কে 4 দিয়ে ভাগ করছি, বা 5 কে আমি, হ্যাঁ বলো। আচ্ছা আমি এখানে একটা জিনিস বলে দিই, হ্যাঁ ইউনিট ডিজিট বের করেই করতে হয়। 5 কে ধরো আমি 3 দিয়ে ভাগ দিচ্ছি, তাহলে কত করবে, একবার 3 একে 3, এটা দিতে পারো। রিমাইন্ডার কত 2। তাহলে আমি এরকমও দিতে পারি যে 5 5 আছে, তো আমি 5 কে 3 দিয়ে ভাগ দিলাম, 3 2 কত 6, তাহলে এখানে -1ও কিন্তু রিমাইন্ডার হয়। ঠিক আছে, তাহলে একই জিনিস কিন্তু এখানে পাওয়ারের ক্ষেত্রে আমি অ্যাপ্লাই করতে পারবো, যে 265 কে আমি যদি 266 দিয়ে ভাগ করি তাহলে -1 রিমাইন্ডার হচ্ছে। 265 কে 266 দিয়ে ভাগ করলে -1 রিমাইন্ডার থাকছে, যার পাওয়ার হচ্ছে 4081 প্লাস 9। ঠিক আছে, ডিভাইডেড বাই কত 266, যতক্ষণ না এর থেকে ছোট হচ্ছে। তাহলে -1 এর পাওয়ার তুমি যদি 4081 করে, এটা ওয়ার্ড নাম্বার, সেই জন্য -1ই আসবে, প্লাস 9/266। তাহলে কত হয়ে গেল, সেটা হচ্ছে 9 থেকে একবার দিলে 8। তাহলে এই 8টাই হচ্ছে অ্যান্সার। ক্যালকুলেশন আবার কাটাকাটি করতে যাবো, কারণ এর থেকে বড় হলে ভাগ দিতাম। ঠিক আছে, এর থেকে বড় হলে 8 হয়েছে 8/266, তার মানে 8 হচ্ছে কি অ্যান্সার। এর থেকে বড় হলে কিন্তু আমি আবার ভাগ দিয়ে দিতাম, যদি ছোট তাহলে এটাই হচ্ছে কি তোমার অ্যান্সার। এটা হচ্ছে কি রিমাইন্ডার। ঠিক আছে, রিমাইন্ডার শেখাবো তোমাদের, নাম্বার সিস্টেম আছে বলো। এবার তোমাদের কোন কোন টপিক বাকি আছে, তোমরা পার্সেন্টেজ পড়েছো, প্রফিট অ্যান্ড লস, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, রেশিও অ্যান্ড প্রপোর্শন, রেশিও অ্যান্ড প্রপোর্শন মিক্সচার, অ্যালিগেশন, তারপরে হচ্ছে গিয়ে তোমাদের এইচসিএফ,
and LCM, time and distance, time and distance, time and work. বললাম যে পাইপ অ্যান্ড সিস্টেমটা করে নিও, রেকর্ডিং ক্লাস করে আছে, সিস্টেম একই রকম টাইপ। বোর্ড বোর্ড আর স্ক্রিন এগুলো হয়নি। স্কোয়ার রুট, কিউব রুট, ডিজিটাল সাম বলে যাও। 2Dর মধ্যে শুধু 2D ওগুলো খুব বেশি পড়ানো হয়নি, ওগুলো আমি লিখছি না। হ্যাঁ বলো এবার কি কি পড়ানো নেই গো? তোমাদের ক্যালেন্ডার করে দিয়েছি, ক্যালেন্ডার, বোর্ড অ্যান্ড স্ট্রিম করিয়ে দিব, করে নিন। আচ্ছা এরপরে দিন পার্টনারশিপ করাবো, একটা ক্লাসে শেষ হয়ে যাবে। পার্টনারশিপ করে দিবে এরপরের ক্লাসে বোটান স্ট্রিম। আর কি আছে? ট্রেনের অঙ্ক বাকি আছে না? কিন্তু ট্রেনের অঙ্ক ছিল অনেক, ট্রেনের অঙ্ক ওই টাইম এন্ড ডিস্টেন্সের মধ্যে থেকে হয়ে যাবে, কিছু অঙ্ক ছিল। আচ্ছা টাইম এন্ড ডিস্টেন্স করলে ট্রেন করতে পারো, কোনো ব্যাপার না, সহজ করছে। আর কি আছে বলো? অ্যাভারেজ করে দিলাম, অ্যাভারেজ, অ্যাভারেজ করে দিলাম। আর তোমাদের ক্লার্কশিপের জন্য 2Dর কিছু অঙ্ক দরকার ছিল, সেই চ্যাপ্টার করিয়েছি। 3Dর কিছু পোর্শন পড়িয়েছি, শুধুমাত্র 2D হচ্ছে কি তোমার ট্রায়াঙ্গেল পড়িয়েছি। ট্রায়াঙ্গেল আমাদের হয়ে গেছে, রেক্ট্যাঙ্গেল, স্কোয়ার, এগুলো মোটামুটি আমরা বই থেকে কভার করে নিয়েছি। 3Dর ক্ষেত্রে তোমাদের শুধুমাত্র অনলাইনের কোশ্চেন, 3D তোমাদের সিলেবাসে নেই, তবুও আমরা সার্কেল করে নিয়েছি, রেক্ট্যাঙ্গুলার প্রিপেয়ার করে নিয়েছি মনে হয়, আয়তঘন চোঙ করেছি, কিউবয়েড করেছি, এগুলো করে নিয়েছি। এগুলো এটুকু জানলেই হবে, এগুলো করে নিয়েছি, অঙ্ক করে নিয়েছি। বেশ, তাহলে তোমাদের বাকি কি থাকলো আর? তোমাদের ইসের জন্য তাহলে তোমাদের বাকি থাকছে বোটান স্ট্রিম, পার্টনারশিপ, আর একটা চ্যাপ্টার বাকি থাকছে, সেটা হচ্ছে গিয়ে নাম্বার সিস্টেম। তো তোমাদের নাম্বার সিস্টেম আমি পড়াবো, নাম্বার সিস্টেমে 4টা-5টা ক্লাস করাবো। নাম্বার সিস্টেম অনেক কিছু বের করতে পারবো। হ্যাঁ বলো। পার্সেন্টেজের পিডিএফ তো ওখানে হয় পাঠিয়ে দিবে, কোশ্চেন গুলো পাঠিয়ে দাও, যেগুলো যেগুলো হয়নি, তাহলে এরপরের দিন করিয়ে দেবো। আজকে এটুকুই থাক, তাহলে এরপরের দিন আমরা পার্টনারশিপ করছি, পার্টনারশিপে করে বোটান স্ট্রিম, বোটান স্ট্রিম করার পরে নাম্বার সিস্টেম করবো, তাহলে আমাদের সিলেবাস মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ করিয়ে দেবো, এরপরের দিন করিয়ে দেবো, একটু দেখো আর একবার ট্রাই করো, হয়ে যাবে আশা করি।